শুরু ঠিক আগে দেখানো আজকের আলোচ্য বিষয়টা যাদের চোখে পড়েছে তারা জানেন যে আমরা এই বিষয় নিয়ে খুব বেশি আলোচনা কিন্তু করিনি। দৃষ্টিশক্তি একজন মানুষের যেমন খুব বড় একটি সম্বল, সেরকমই দৃষ্টিহীনতা কিন্তু একজন মানুষের জীবনে প্রায় অভিশাপের মতো। আমরা যারা নিজেদেরকে চক্ষুষ্মান বলে গর্ব করি তাদেরও যদি কখনো খেলার ছলে চোখ বেঁধে দেওয়া হয় বা কোনো অন্ধকার ঘরে কয়েক মুহূর্তের জন্য ছেড়ে দেওয়া হয়, তাহলে সেই কয়েক মুহূর্তের অসহায়তাটাই কিন্তু আমাদের অস্বস্তিতে ফেলে দেয়। সহজেই অনুমেয় যে দৃষ্টিশক্তি মানুষের কত বড় সম্পদ, আর তাই সেই দৃষ্টিশক্তি যাতে আমাদের হারাতে না হয়, কোনো কারণেই যাতে আমাদের অন্ধত্বে পৌঁছতে না হয়, সেই জন্যই কিন্তু আজকের আলোচনা। হ্যাঁ, অবশ্যই কোনো কোনো ক্ষেত্রে অন্ধত্ব প্রতিরোধ করা যায়, আর সেটাই আমরা জানবো আজকের এই পর্বে। আমার সঙ্গে রয়েছেন ডক্টর জ্যোতির্ময় দত্ত, চক্ষু বিশেষজ্ঞ, প্রাক্তন বিভাগীয় প্রধান, চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ, এবং রয়েছেন ডক্টর দয়াল বন্ধু মজুমদার, নমস্কার, সিনিয়র মেডিকেল অফিসার, চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ। আর আপনারা জানেন যে কোন নম্বরে ফোন করতে হবে, স্ক্রিনে দেখানো হচ্ছে টেলিফোন নাম্বার, এবং অবশ্যই এই অন্ধত্বের প্রতিরোধ নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে টেলিভিশনের ভলিউম একদম বন্ধ করে তারপর আমাদের ফোন করবেন। আলোচনায় আসি। ডক্টর দত্ত, প্রথমেই বলি যে অন্ধত্ব সম্পর্কে, অন্ধত্ব কথাটা বললে আমরা যেটা বুঝতে পারি চোখে দেখতে না পাওয়া, সেক্ষেত্রে প্রথমে একটু বোধহয় স্পষ্ট হয়ে যাওয়া প্রয়োজন যে একেবারেই চোখে দেখতে না পাওয়াটা কি অন্ধত্ব, নাকি যারা আংশিকভাবে দেখতে পান, কোথাও একটা হয়তো ভিশনটা তাদের সমস্যা রয়েছে, সেটাকেও অন্ধত্ব বলে? অন্ধত্বের সংজ্ঞাটা কি চিকিৎসা পরিভাষায়? সাধারণভাবে আমরা দৃষ্টিহীনতা বা অন্ধত্ব বলতে বুঝি দু চোখের কোনো চোখেই আলোর জ্যোতি না বোঝা। আচ্ছা। কিন্তু এমন অনেকে আছেন যারা অল্প স্বল্প দেখতে পান, কিন্তু তাদের দৈনন্দিন কাজকর্ম তারা করতে অক্ষম। সেই অর্থে কিন্তু তারাও দৃষ্টিহীন বলে পরিগণিত হবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যাকে আমরা বলি WHO অর্থাৎ হু, তাদের নির্দেশিকায় বলা আছে, যেটা এখন ভারত সরকার সেটা ফলো করছে, কোনো ব্যক্তি যদি 3 মিটার দূর থেকে দিনের আলোয় আঙ্গুল গুনতে না পারেন, অথবা 3 মিটার দূর থেকে আমরা যে চার্ট পড়াই একদম ওপরের বড় অক্ষরটা দেখতে না পারেন, অথবা দৃষ্টির পরিধি যদি 10 ডিগ্রির মধ্যে, এখানে কিন্তু দৃষ্টির পরিধি মানে তার পার্শ্ব দৃষ্টি কমে যাবে, এবং তার যে দূরের দৃষ্টি কিন্তু অনেক সময় অক্ষুণ্ণ থাকে, কিন্তু পার্শ্ব দৃষ্টি কমে গেলেও তাতেও কিন্তু এক অর্থে দৃষ্টিহীন বলে আমরা ধরে নেব। আচ্ছা, সেক্ষেত্রে আপনি যেটা বলছেন যে মানে আমি যেটা বললাম যে আংশিক, যেটা আপনি বললেন দূরটাও দেখতে পাচ্ছে, সেই আংশিক দৃষ্টিশক্তি থাকার সত্ত্বেও যদি তার পরিধিটা কমে আসে তাহলে তাকেও আমরা কিন্তু দৃষ্টিহীন বলেই ধরে নেব। অবশ্যই। ডক্টর মজুমদার, আপনার কাছে আসছি। এই যে আংশিক দৃষ্টি চলে যাওয়া বা পুরোপুরি দৃষ্টি চলে যাওয়া, কত রকম কারণ হতে পারে এই অন্ধত্বের? দেখুন, অন্ধত্বের তো অনেকগুলোই কারণ আছে। 1-2 করে যদি আমরা এখন বলতে শুরু করি 100টা পর্যন্ত কারণ বলা যায়। তো মূল যে কটা কারণ আছে সেই কারণগুলো আমরা যদি একটা চার্ট এখানে দেখি, দেখুন তার শতাংশ হিসেব করে আমরা দিয়ে রেখেছি। আমাদের এটা ভারতীয় হিসেব। মূল কারণটাই কিন্তু হচ্ছে ছানি বা ক্যাটারাক্ট। দেখুন আমরা এখানে ইংরেজিতে লিখে রেখেছি ক্যাটারাক্ট 62%। তারপরে ডান পাশে যেটা লেখা আছে রিফ্র্যাক্টিভ এরার। রিফ্র্যাক্টিভ এরার মানে চোখে যাদের চশমার পাওয়ার লাগে, অনেকখানি চশমার পাওয়ার লাগছে, এরকম লোক হতে পারে, কিন্তু প্রায় অন্ধত্বের পর্যায়ে চলে যাচ্ছে। এছাড়া আরো কতগুলো কারণ আছে। দেখুন, একটা রিফ্র্যাক্টিভ এরারের পরই একটা আমরা দেখাচ্ছি গ্লকোমা, 6%। গ্লকোমা চোখের একটা খুব মারাত্মক অসুখ। এটা খুব আস্তে 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 চোখের দৃষ্টিটাকে নষ্ট করতে থাকে। এটাকেও কিন্তু ঠিক সময়তে আমাদেরকে ডায়াগনোসিস করে তার ট্রিটমেন্ট শুরু না করলে খুব তাড়াতাড়ি একটা লোক অন্ধ হয়ে যেতে পারে। এছাড়া চোখের পিছনের দিকটা, আমাদের চোখের দুটো ভাগ আছে, চোখের গঠনটাকে যদি আমরা একটু দেখে নিই এখানে, পরে আমাদেরকে প্রফেসর দত্ত গঠনটা ভালো করে দেখিয়ে দেবেন। এই চোখের গঠনটা যদি আমরা দেখি, ছানি ব্যাপারটা হচ্ছে, এই দেখুন এই যে ছবিটা আমি দেখাচ্ছি, এই ছবিটাতে দেখুন এই সামনের দিকে একটা সাদা মতো জিনিস আছে, এটা চোখের লেন্স, এখানে ছানি হয়। এটাই মূল, কিন্তু মূল অন্ধত্বের কারণ প্রায় 62%। আর এই যে পিছন দিকে যে জায়গাটা পুরোটা দেখছেন, এটা হচ্ছে রেটিনা, চোখের মূল পর্দা। এই রেটিনার কতগুলো ডিজিজ হয়, যেমন ডায়াবেটিস থেকে হয়,
আমাদের এখন খুব একটা ভয়ের জিনিস হয়ে দাঁড়িয়েছে। প্রচুর লোকে ডায়াবেটিস হচ্ছে। অনেক দিন যদি চিকিৎসা ঠিকঠাক মতো করা না হয়, কন্ট্রোল ঠিকঠাক না হয়, তার থেকে চোখ অন্ধ হয়ে যেতে পারে। আর বাচ্চাদের কতগুলো অসুখ আছে, তার থেকে চোখে ছানি হয়ে যেতে পারে বা চোখের অসুখ থেকে অন্ধ হয়ে যেতে পারে। আর কতগুলো জিনিস যেটা আমরা যখন প্রতিরোধের কথা বলবো, আমরা আরো বিস্তৃত বলবো। বাচ্চাদের চোখে কতগুলো ছোটখাটো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, যেগুলোকে আমরা খুব সহজেই প্রতিরোধ করতে পারি, তার থেকে চোখ অন্ধ হয়ে যায়। এই যে আমরা কারণগুলো, এই যে এই বিভিন্ন ধরনের কারণ শুনলাম ডক্টর দত্ত, তার মধ্যে আমরা যেহেতু আজকে অন্ধত্বের প্রতিরোধ নিয়ে কথা বলছি, সেহেতু এগুলোর মধ্যে কি এমন কোনো কারণ আছে যে যেগুলো প্রতিরোধযোগ্য, যেটা আমরা যদি আগে থেকে সাবধান হই তাহলে আমরা অন্ধত্বটাকে এড়িয়ে নিয়ে যেতে পারি? একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই, সেটা হলো যে সমস্ত কারণে মানুষ দৃষ্টিহীনতার শিকার হন, তার শতকরা ৮০ ভাগ কারণ কিন্তু আমরা হয় প্রতিরোধ অথবা নিরাময় বা নিবারণ করতে পারি। অর্থাৎ আমরা যদি একটু সচেষ্ট হই, অন্ধত্বের কারণগুলো জানি এবং তার কি কারণে হচ্ছে এবং তার যে চিকিৎসা ঠিক সময় মতো করা, তাহলে কিন্তু শতকরা ৮০ ভাগ অন্ধত্বের হাত থেকে আমরা কিন্তু রেহাই পেতে পারি। আর প্রতিকারযোগ্য যদি আমরা বলি যে হ্যাঁ, একটা সমস্যা হয়তো শুরু হয়ে গেছে যেটা আগে থেকে সাবধান হওয়া সম্ভব হয়নি, কিন্তু সেটা চিকিৎসা করে সেটাকে রিভার্স করা গেল, সেই প্রসেসটাকে, তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া গেল। এটা যেমন আমি একদিকে বললাম প্রতিরোধ করা, বা এই প্রতিরোধের মধ্যে নিবারণ এবং নিরাময়। নিবারণ মানে কি কি ভাবে আমরা অন্ধত্ব যাতে না আসে সেটা দেখতে পারি, আমরা পরে আলোচনায় আসবো। আর নিরাময় মানে অসুখ করে গেছে, যেমন ছানি হয়ে গেছে বা গ্লকোমা হয়ে গেছে, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা শল্য চিকিৎসা বা অন্যান্য যে সমস্ত রোগের চিকিৎসা সেগুলো করে কিন্তু আমরা সহজেই তাকে নিরাময় করতে পারি। বেশ, এই যে ছানির প্রসঙ্গটা এলো, এই ছানিটা নিয়েই আমার পরের প্রশ্ন। প্রথমত হচ্ছে যে একটা জিনিস বলুন যে এর কি কোনো বয়স আছে? কারণ আমাদের একটা ধারণা যে ছানি মানেই বয়স্ক মানুষদের একটা বয়সের পরে ছানি হবে। এটা কি সত্যি কোনো নির্দিষ্ট বয়স আছে? কারণ আজকাল শোনা যাচ্ছে অল্প বয়সেও ছানি হচ্ছে সমস্যা। একদম ঠিক বলেছো। ছানি মানে ক্যাটারাক্ট, তাকে যদি আমি ভাগ করি যে কত ধরনের ক্যাটারাক্ট হয়, প্রথমে কিন্তু আমি আসবো জন্মগত ছানি। জন্মগত ছানি মানে শিশু গর্ভ থেকে জন্মানোর সময় কিন্তু ছানি নিয়ে জন্মাচ্ছে। এটা কেন হয়? এটা হয় মায়ের যদি গর্ভাবস্থায় রুবেলা বা জার্মান মিজলস আক্রান্ত হন, অথবা মা স্টেরয়েড জাতীয় কোনো ওষুধ দিয়ে তাকে চিকিৎসা করা হয়, বা কোনো কারণে রেডিয়েশন দেওয়া হয়, এবং দেখা গেছে অনেক সময় অপুষ্টি, ক্যালসিয়াম, ভিটামিন ডির অভাব বা প্লাসেন্টার কোনো কারণে বাচ্চা কিন্তু ছানি নিয়ে জন্মাতে পারে। এছাড়াও জন্মগত ছানি ছাড়াও আর একটা যেটা বলবো আমরা, সেটাকে বলে অর্জিত ছানি। অর্জিত ছানির মধ্যে মূল ভাগটা যেটা আছে সেটা বলে বার্ধক্যজনিত ছানি, অর্থাৎ সেনাইল ক্যাটারাক্ট। সেনাইল ক্যাটারাক্ট মানে মানুষের যেমন চুল পাকে, তেমনি দেখা গেছে ৭০ বয়সের ঊর্ধ্বে মানুষের কিন্তু প্রায় ৯০% মানুষই কিন্তু ছানিতে আক্রান্ত হন। চুল পাকার মতোই সহজ ব্যাপার এটি। এটা কিন্তু একটা সাধারণ স্বাভাবিকই ঘটনা। এটাকে আমরা বলি বার্ধক্যজনিত ক্যাটারাক্ট। এছাড়া অন্য যে ক্যাটারাক্ট গুলো হয় সেটাকে আমরা যদি এইভাবে দেখি যে চোট আঘাতজনিত ক্যাটারাক্ট, অর্থাৎ যে কোনো চোখ মানে চোখে যদি কোনো ব্লান্ট ট্রমা বা পারফোরেটিং বা পেনিট্রেটিং ট্রমা ইনজুরি হলো, বা রেডিয়েশনাল ট্রমা, এছাড়া ইলেকট্রিক কারেন্ট যদি যায় তাহলে সেটাকে আমরা ট্রমা ধরবো। এই সমস্ত চোট আঘাতজনিত কারণে কিন্তু ছানি হতে পারে। এছাড়া দেখা গেছে কোনো মানুষ যদি দীর্ঘদিন ধরে স্টেরয়েড খান তাহলে কিন্তু, বা চোখে স্টেরয়েড লাগার ড্রপ, তাহলে কিন্তু তার ছানি হতে পারে। এছাড়া চোখের নানান রকম যে কলকবজা, তার যে গঠনগত অসুখ যদি করে কোনোভাবে, তাহলে কিন্তু তার যে লেন্স রয়েছে সেটা কিন্তু অস্বচ্ছ হয়ে যাবে এবং তখন তাকে আমরা বলবো ছানি পড়া। এই কারণে হয়। এছাড়াও কিছু কারণ আছে, যেমন এন্ডোক্রিন ক্যাটারাক্ট, হাইপোপ্যারাথাইরয়েডিজম, তাছাড়া সিস্টেমিক কিছু অসুখ যেমন মাইটোনিয়া টনিকা ডিস্ট্রফিকা, আর একটা আছে ডায়াবেটিস থেকে ছানি হয়। সুতরাং এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই যে আপনি এত ধরনের ছানির কথা বললেন, আমরা জানি যে ছানি হলে ছানি কাটাতে হয়, এটা ছোট থেকে আমরা শুনে এসেছি, সবাই জানি। এর মানে এখন আধুনিকতম পদ্ধতিগুলো সব থেকে যেটা নিরাপদ বা সব থেকে কম সময় লাগে বা তার রিকভারি পিরিয়ড সব থেকে কম, সেই পদ্ধতিটি কি? ছানি মানেই কিন্তু অপারেশন, শল্য চিকিৎসা। এছাড়া কিন্তু ছানির কোনো চিকিৎসা নেই। এবং আমরা যে সমস্ত লেটেস্ট অপারেশন বলা হয় সেগুলোকে আমি অবশ্যই বলবো
ফেকো অপারেশন। ফেকো পদ্ধতিতে কিন্তু এখানে সেলাইয়ের দরকার হয় না, খুব ছোট্ট একটা ফুটো করে একটা মেশিনের সাহায্যে চোখের ভেতরে ঢুকে আমরা ছানিটাকে বের করে আনি এবং সেখানে ফোল্ডেবল লেন্স ঢুকিয়ে দিই, তাতে করে কিন্তু পুরোপুরি দৃষ্টি ফিরে আসে। এবং এটা কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক আগেরকার দিনে যে অপারেশন হতো তার থেকে কিন্তু এটা অনেকাংশেই সেফ, অনেক এই পদ্ধতিটা অনেক সেফ। বেশ, ডক্টর মজুমদার আপনার কাছে আসছি যে যেহেতু আমরা একটা একটা করে বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আলোচনা করি, ছানি সম্পর্কে আমরা কিছুটা জানলাম, একটা সমস্যা আমরা চোখের সম্পর্কে প্রায় শুনে থাকি রিফ্র্যাক্টিভ এরর। এই জিনিসটা কি, মানে রিফ্র্যাকশন আমরা জানি যে একটা আলোর একটা পৌঁছানোর একটা আমরা যেটা মানে ফিজিক্সে পড়েছি আমরা সেটা শুনেছি, কিন্তু রিফ্র্যাক্টিভ এরর এটা বলতে কি বোঝায়? দেখুন, যেমন আমার চোখে দেখছেন চশমা, আমার চোখে রিফ্র্যাক্টিভ এরর আছে। আমি এই যে দেখতে পাচ্ছি আপনাদের সামনে, এই চশমাটা খুলে দিলে আমি অনেক ঘোলা দেখব। এটাকে কিন্তু একেবারে আমি চশমা খুললে আমাকে আপনি অন্ধ বলবেন না। তার কারণ কি, স্যার যেটা বলছিলেন যে 3 মিটার দূর থেকে আঙুল গোনার মতো এত ক্ষীণ দৃষ্টি আমার নেই। কিন্তু আমরা অনেকেই দেখেছি, আমাদের আশেপাশে অনেক লোককেই দেখা গেছে। দেখুন, যেমন এই যে একটা ছবিতে ভদ্রমহিলার ছবি দেখা যাচ্ছে, দেখুন এটা দেখলে আমরা বুঝতে পারছি এর যদি চশমাটা আপনি খুলে নেন দেখবেন উনি প্রায় হাঁটতেই পারবেন না। যারা অনেক মাইনাস পাওয়ার করছেন, মায়োপিয়া হলে, যেমন -10-15 এরকম পাওয়ার আমরা পাই অনেক সময়, এদের কিন্তু ক্ষীণ দৃষ্টি বলছি আমরা, যে চশমা পড়লে তবেই দেখতে পাচ্ছেন। এবার আমাদের যদি আপনি বলেন যে অন্ধত্বের যে আমাদের সংজ্ঞা বলছেন স্যার, সেক্ষেত্রে একে আমরা অন্ধ বলবো কিনা, ক্ষীণ দৃষ্টি বলবো কিনা, চশমা দিয়ে যদি দেখতে পান তাহলে কিন্তু তাকে আর আমরা সংজ্ঞার মধ্যে ফেলছি না যে অন্ধ। চশমা দিয়ে দেখতে পাচ্ছেন মানে উনি ঠিক দেখছেন। এই জিনিসগুলো যদি ঠিক সময়তে চশমাটা না দেওয়া হয়, বিশেষ করে ছোটবেলায় অনেকেরই আমরা জানি যে চশমার পাওয়ার লাগার কথা, আমরা দেখছি তার চোখ পরীক্ষা করে তার অনেকখানি পাওয়ার লাগবে, তার বাবা মাকে বললাম ওকে চশমা লিখে দিচ্ছি, চশমা পড়াবেন। অনেকেই বলেন যে এই এত কম বয়স থেকে চশমা, একটু বয়স বাড়লে পড়াবো। এ কিন্তু খুব ভয়ঙ্কর জিনিস। এটা নিয়ে আমাদের একটা কথা আছে, যার হয় না 9তে তার হয় না 90তে। যদিও কথাটা চালু কি কাণ্ডজ্ঞান নিয়ে বলি আমরা, চশমার পাওয়ারও কিন্তু তাই। এই 9 বছর বয়সের মধ্যে যদি তার পুরো পাওয়ারটাকে ঠিকঠাক দিয়ে চশমাটা পড়ার অভ্যেস না করা যায়, চোখটা লেজি হতে থাকে, অ্যাম্বলাসিয়া বলে আমাদের একটা কথা আছে। পরে কিন্তু আর তখন চেষ্টা করলেও আর চোখের পাওয়ারটা ফিরে আসে না। এই যে ক্ষীণ দৃষ্টির কারণগুলো কি যদি বলেন, তাহলে বলবো এই চোখের গঠনগত কিছু গন্ডগোল থাকে। মূলত এই যে চোখটাকে যদি আমরা একটা আড়াআড়ি ভাবে কেটে নিই, দেখুন এই চোখের যে আমাদের ছবিটা এখানে দেখছেন, এই যে সামনে থেকে পেছন পর্যন্ত, এটা সাধারণভাবে একজন সুস্থ লোকে এই সামনের থেকে চোখের মনির মাথার থেকে এই পিছনের রেটিনা পর্যন্ত এই দূরত্বটা থাকে 24 মিলিমিটার। এবার এটা কারো কারো একটু বেশি থাকে, কারো কারো কম থাকে। মূলত কিন্তু রিফ্র্যাক্টিভ এরর গুলো এখান থেকেই হয়। কারো যদি 24 মিলিমিটারের জায়গায় এই চোখটা যে লম্বাটা 24-এর জায়গায় 26 মিলিমিটার হয়ে যায়, তার দেখা যাবে হয়তো গিয়ে একটা -6 পাওয়ার লেগে যাচ্ছে। আবার এই 24 মিলিমিটারের জায়গায় যদি এই লম্বাটা ছোট হয়ে গিয়ে দেখা যায় 21 মিলিমিটার, তার দেখা যাবে হয়তো একটা +6 +7 পাওয়ার লেগে যাচ্ছে। এইটাকে আমরা বলছি গঠনগত ক্ষীণ দৃষ্টি। এছাড়াও আমাদের এই যে চোখের সামনে স্বচ্ছ পর্দাটা দেখছেন, এটাকে বলে কর্নিয়া। এই কর্নিয়াতে কতগুলো গন্ডগোল হয়। এই কর্নিয়াটা যে এই যে কার্ভেচার বলছি আমরা, এর যে সামনের যে বাঁকা অংশটা, এটা কিছু কিছু গঠনগত পরিবর্তনের জন্য অনেকখানি চশমার পাওয়ার এসে যায়। সেগুলোকেও চশমা দিয়েই ঠিক করতে হয়। প্রথম তো আমরা বলবো চশমা পরবেন। এবার অনেকে আমাদের জিজ্ঞেস করেন যে চশমা ছাড়া কি আর কিছুই করার নেই? আজ থেকে 10-12 বছর আগে পর্যন্ত আমরা কিন্তু বলতাম চশমা, আর খুব জোর হলে আপনি একটা কন্টাক্ট লেন্স পড়তে পারেন। কিন্তু গত 10-12 বছরের মধ্যে আমাদের চোখের চিকিৎসা যুগান্তকারী পরিবর্তন এসছে। আজকে যে লোকটাকে আপনি দেখছেন যে একটা -12 চশমা পরে ঘুরছে, চশমাটা খুলে নিতে দাঁড়িয়ে যাচ্ছে, সে আর হাঁটতে পারছে না, এই লোকটার চোখে একটা অপারেশন করে দেওয়া যায়, রিফ্র্যাক্টিভ সার্জারি বলা হয়। ল্যাসিক আপনারা অনেকে শুনেছেন নিশ্চয়ই, লেজার দিয়ে অপারেশন করা হয়।
একটা ল্যাসিক অপারেশন করে দিলেই এই যে যার -12 পাওয়ার ছিল তার চোখে পাওয়ার একদম 0 হয়ে যাবে, সে আর চশমাই পড়ছে না, একেবারে নাটকীয় ভাবে চোখটা পরিবর্তন হয়ে যাবে। কিন্তু সেটা 20-22 বছর বয়সের আগে করা যায় না, তার আগে কিন্তু চশমা পড়তেই হবে। বেশ, আমরা যেহেতু চোখের গঠন দেখছি এবং চোখের গঠনের ক্ষেত্রে আমরা সামনের অংশ পেছনের অংশ আলাদা আলাদা নানা ধরনের সমস্যা, সেটা নিয়ে কথা বলবো। চোখের পেছনের যে অংশটা, সামনেটা তো কর্নিয়া, উনি এইমাত্র বললেন রিফ্র্যাক্টিভ এররের কথা, পেছনের যে অংশটা, পেছনের অংশের অসুখের নাম কি, মানে সেখানে কি সমস্যা? আমরা চোখের পেছনের অংশ যদি দেখি, দেখুন ওই চোখের যে গঠনগতভাবে আমরা দেখছি, চোখে ছবিটা দেখে নিই। এখানে দেখুন সামনে কর্নিয়া, তার পেছনে দ্বি উত্তল লেন্স, এই দুটো কিন্তু স্বচ্ছ, তাতে করে আলোক রশ্মি কিন্তু রেটিনাতে বা ম্যাকুলা বলে একটা জায়গায় কেন্দ্রীভূত হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি। তার পেছনে যে অংশটি রয়েছে একটা থকথকে জেলি মতো, তাকে বলে ভিট্রিয়াস। এই ভিট্রিয়াস টিউমারটা কিন্তু চোখের গঠনটাকে ধরে রেখেছে। চোখের তো 3টে দেয়াল, বাইরে থেকে ভেতরে, বাইরে আছে স্ক্লেরা এবং কর্নিয়া, স্ক্লেরা অস্বচ্ছ এবং কর্নিয়া স্বচ্ছ, তার ভেতরে ইন্টারমিডিয়েট লেয়ার, সেটা ভাস্কুলার লেয়ার, এবং তার ভেতরে রয়েছে নার্ভাস লেয়ার বা রেটিনা, যেটা হচ্ছে আলোক সংবেদনশীল লেয়ার। এবার ছবিটা রেটিনাতে পড়ছে, কিন্তু পড়তে গেলে সামনে ভিট্রাস যেটা আমরা দেখছি, সেইখানটা যদি কোনো কারণে হেমারেজ হয়, অর্থাৎ রক্তক্ষরণ হয়, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো না। চোখের পেছন দিকে যে রেটিনা রয়েছে, সেই রেটিনারও অনেকগুলো অসুখ করে, যাতে কিন্তু মানুষ দৃষ্টিহীন হয়ে পড়ে। যেমন রেটিনাতে অপটিক নার্ভ আছে, অপটিক নার্ভ কি করছে, রেটিনাতে যে ছবিটা পড়ছে সেটা ব্রেনে নিয়ে যাচ্ছে, দুটো চোখে দুটো ছবি ব্রেন ফিউজ করে একটা ছবি তৈরি করছে। অপটিক নার্ভের যদি কোনো অসুখ করে, তাকে যেটা বলি আমরা অপটিক অ্যাট্রফি, ছবিতে আমরা দেখতে পাচ্ছি, তাহলে কিন্তু অর্থাৎ অপটিক নার্ভটা শুকিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো না। এছাড়া রেটিনার যে একটা মূল জায়গা, যাকে আমরা বলি ম্যাকুলা, ম্যাকুলাতে ছবিটা গিয়ে পড়ে এবং সেই ম্যাকুলার কোনো অসুখ করলেও কিন্তু আমরা দেখতে পাবো না। ম্যাকুলাতে আজকাল পাশ্চাত্য দেশে কিন্তু মানুষ দৃষ্টিহীন হচ্ছেন কিন্তু এই রেটিনা বা ম্যাকুলার কারণে। আমাদের ভারতবর্ষে যেমন ডক্টর মজুমদার বললেন যে ছানি হচ্ছে সিংহভাগ জুড়ে আছে অন্ধত্বের, কিন্তু বিদেশে কিন্তু আজকাল ছানি বা গ্লকোমায় কেউ দৃষ্টিহীনতার শিকার হন না। সেখানে কিন্তু যে পেছন দিকের অংশটা চোখে, যেটাকে আমরা রেটিনা, ম্যাকুলা, অপটিক নার্ভ বলছি, এই অসুখগুলোতে কিন্তু পাশ্চাত্য দেশের লোকেরা দৃষ্টিহীন হচ্ছে। এবং ম্যাকুলাতে একটা অসুখ করে যেটাকে বলে এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, ARMD। এখন কিন্তু এটা খুব বেশি করে পাওয়া যাচ্ছে। কেন না, এখন মানুষের গড় আয়ু বেড়ে যাচ্ছে এবং আমরা কিন্তু অনেক অসুখ দেখতে পাচ্ছি যেটা আমরা অনেকদিন আগে পেতাম না, কেননা মানুষের গড় আয়ু বাড়াতে কি হচ্ছে, সেই এজিং প্রসেসের যে অসুখগুলো এখন কিন্তু আমরা বেশি করে পাচ্ছি, যেমন ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ডায়াবেটিক রেটিনোপ্যাথি আবার রেটিনার একটা অসুখ, কিন্তু এটা হতে হবে সেই মানুষটি যদি অন্তত 10 বছর ডায়াবেটিস আক্রান্ত হন, তবেই অসুখটি হবে। সুতরাং মানুষটিকে অনেকদিন বাঁচতে হবে। এবং এই যে এই রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, এরও যে কারণগুলো রয়েছে, যে আমরা সূর্যের আলোতে বেশি করে যারা ঘোরাফেরা করেন, স্মোকিং হ্যাবিট থাকে, বা গ্রিন লিফি ভেজিটেবলস যারা খায় না, অ্যান্টিঅক্সিডেন্টের অভাব, এইগুলোতে কিন্তু এই রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন হচ্ছে। এছাড়া রেটিনাতে আরো অনেকগুলো অসুখ করে, যেমন রেটিনাতে যে ব্লাড ভেসেলস রয়েছে, আর্টারি এবং ভেন, সেন্ট্রাল আর্টারি অক্লুশন, সেন্ট্রাল ভেনাস থ্রম্বোসিস, ব্রাঞ্চ ভেনাস থ্রম্বোসিস, এতেও কিন্তু মানুষ দৃষ্টিহীনতার শিকার হয়ে পড়ে। রেটিনার আর অন্যান্য অসুখ যেগুলো অনেকেই জানেন, রেটিনাল ডিটাচমেন্ট, সেটা কি, রেটিনা ছিঁড়ে খুলে আসে, এই ডিটাচমেন্টেও কিন্তু মানুষ দৃষ্টিহীন হয়ে পড়ে। এছাড়াও রেটিনার পেরিফেরিতে একটা অসুখ করে যাকে বলে রেটিনাইটিস পিগমেন্টোসা, সেখানে মানুষ কিন্তু রাত্রে দেখতে পান না এবং আস্তে আস্তে টিউব ভিশন হয়ে যায়, অর্থাৎ দোনালা বন্দুকের মধ্যে দিয়ে দেখলে যেমন দৃষ্টি হয়, পার্শ্ব দৃষ্টি কমে যায়। সুতরাং মোটামুটি ভাবে রেটিনার এই অসুখগুলো এবং ভিট্রাসের এই অসুখে পেছনের চোখের দিকে যে স্ট্রাকচার, তাতে মানুষ দৃষ্টিহীন হয়ে পড়ে। বেশ, আমরা এই বিষয়গুলো নিয়ে আরেকটু বিশদে হয়তো পরে আলোচনা করব, তার আগে একটু আমরা সমস্ত সমস্যাগুলো একটু, যে সেটার যা গতি প্রকৃতি সেটা একটু জেনে নিই, তারপরে আসবো। গ্লকোমা নিয়ে যদি একটু বলেন আমাদের ডক্টর মজুমদার। দেখুন, গ্লকোমা আমাদের দেশে যত লোকে অন্ধ হন, আমি যেটা আপনাদের দেখাচ্ছিলাম তার মধ্যে 6% দেখুন, এখানে এই যে চার্টটা আছে এখানে দেখাচ্ছি, 6% লোকে গ্লকোমার জন্য দৃষ্টিশক্তি হারাচ্ছে। গ্লকোমা কিন্তু যদি চোখের অসুখ হিসেবে বলেন, তাহলে বলা যেতে পারে যে গ্লকোমা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর অসুখ।
অনেক লোক 63% লোকে ছানিতে ভুগছেন, কিন্তু ছানি আপনি কালকের অপারেশন করবেন সকালবেলা, কালকে বিকেল থেকে আপনি আবার দেখতে পাবেন, যেমন দেখছিলেন সেরকম দেখতে পাবেন। কিন্তু গ্লকোমা যদি একবার আপনার চোখের নার্ভটাকে নষ্ট করে, এই যে ছবিটা দেখুন স্যার যে কথাটা বলছিলেন, একটা স্বাভাবিক চোখের নার্ভের মাথাটা আমরা এইভাবে দেখতে পাই। আমরা যখন চোখের সামনে আলো দিয়ে দেখি, আমরা মেশিন দিয়ে দেখি, এরকম একটা লালচে মতো একটা জায়গা দেখতে পাই। আস্তে আস্তে শুকাতে শুকাতে দেখুন একেবারে শাঁখের মতো সাদা হয়ে গেছে, শঙ্খ শুভ্র হয়ে যাচ্ছে, এটাকে কাপিং বলে। এটা বাড়ছে মানে কি, চোখের নার্ভটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এই নার্ভ শুকিয়ে শুকিয়ে যদি একেবারে নার্ভটা পুরোটাই ড্যামেজ হয়ে যায়, তখন কিন্তু আর কোনো ভাবেই আর এটাকে ফিরিয়ে আনা যায় না। অপারেশন করেই বলুন বা ওষুধপত্র দিয়ে বলুন, পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাচ্ছে। ছানি যেমন ফিরে আনছি পুরোটাই রিভার্সিবল, গ্লকোমা কিন্তু রিভার্সিবল না। রোগটা জানবেন কি করে, তাহলে এত ভয়ঙ্কর একটা লোকে বুঝবে কি করে? এর জন্য কিন্তু আপনাকে খুব যত্ন করে মাথায় রাখতে হবে যে আমার চোখে আমি কম দেখছিলাম, ঠিক আছে, একটু কম দেখছিলাম, গেলাম একজনকে দেখালাম, চশমা পাল্টে দিয়েছে, ব্যাস চশমা পড়ছি। কিন্তু যদি দেখা যায় যে চশমাটা বারবার পাল্টে যাচ্ছে, 6 মাস ছাড়াই আমার চশমাটা পাল্টে যাচ্ছে, অনেক সময়তে হয় কি, খুব সাধারণ চিন্তা ভাবনা আমরা যেটা দেখেছি আমাদের প্রাত্যহিক রোগীদের সাথে আলোচনা করে দেখেছি, আমরা যখন দেখি হাসপাতালে বা আমাদের চেম্বারে, একটা লোকের আমি একটা চশমা পাওয়ার লিখে দিলাম, ওকে বললাম যে বছর 2 হয়তো চলে যাবে, কাছে লেখাটা দেখছিলেন, 2 বছর পরে দেখিয়ে নেবেন। ওনার হয়তো 6 মাস পরে দেখা গেল যে কম দেখছে। উনি ভাবলেন যে আগের ডাক্তারটা ঠিকঠাক বলেনি, ও ভুল বলেছে, আমি একটা ডাক্তার দেখাই। 2 নম্বর ডাক্তারের কাছে গেলেন, উনি একটা চশমা পাওয়ার ঠিক করে দিলেন। উনি আবার এরকম বললেন বছর 2 পরে আসবেন। আবার 6 মাসের মধ্যে পাল্টালো, এই 2টো ডাক্তার ভালো না, 3 নম্বর ডাক্তারের কাছে গেলেন। এইবার আমরা করি কি, এই লোকগুলোকে আমরা খুব খুঁটিয়ে প্রশ্ন করি যে আগে চশমাটা কতদিন পড়েছে, তার আগেরটা কতদিন পড়েছে। এই যে বারবার চশমা পাল্টাচ্ছে, তখনই আমাদের সন্দেহ হয় এর বোধহয় গ্লকোমা হচ্ছে। গ্লকোমা কথাটা কি, মূল কথাটা কিন্তু হচ্ছে চোখের ভেতরে যে আমাদের তরল পদার্থগুলো থাকে, সেটা চোখের একটা নির্দিষ্ট চাপ রাখে। ফুটবল যেমন আমরা পাম্প দিয়ে একটা নির্দিষ্ট জায়গায় পাম্প দিয়ে শক্ত করে রাখি, যাতে করে ফুটবলটা লাফিয়ে যায়, চোখটাকেও ঠিক তার নিজস্ব কাজকর্ম করার জন্য একটা চাপের মধ্যে রাখতে হয়। সেই চাপটা আমরা সাধারণভাবে মেপে দেখি, টোনোমেট্রি বলে। অ্যাপ্লানেশন টোনোমেট্রিতে স্বাভাবিক অবস্থায় 15-16 এরকম মাপটা থাকার কথা। গ্লকোমাতে দেখা যায় কি, এটা বাড়তে বাড়তে 20, 25, 30, 50 পর্যন্ত উঠে যাচ্ছে। অনেক দিন যদি এরকম চাপটা বেশি হয়ে থাকে, তখন সেই চাপটা পড়ে গিয়ে যে নার্ভটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা একটা। আবার কিন্তু এক ধরনের গ্লকোমা আছে যাতে চোখের চাপ বাড়ছেই না। আমি আপনাকে এখানে একটু থামাবো ডক্টর মজুমদার, আমাদের সময় হয়ে গেছে একটা বিরতি, ফিরে আসবো কিন্তু আবার আমরা এই গ্লকোমা এই আলোচনা এখান থেকেই শুরু করব। ফিরে আসছি।